গত 11 বছরে দেশ থেকে পাচার হয়েছে $234 কোটি। সংসদে জানালেন প্রধানমন্ত্রী। সংবিধানে পরিবর্তন আনতে বিশেষ কমিটি গঠন ইস্যুতে বিরোধীদের ওয়াকআউট। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অপমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। হামের ভয়াবহত আতঙ্কের মাঝে জরুরি টিকা কার্যক্রমের ঘোষণা দিল মন্ত্রণালয়। 6 মাস থেকে 10 বছর বয়সীদের ভ্যাকসিন শুরু রোববার। কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বেবিদের আমরা কভার করে নিই। তেলের জন্য পাম্পে অপেক্ষা আর মজুদ বিরোধী অভিযান অব্যাহত। বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সরকার। ত্রিমুখী চ্যালেঞ্জে অর্থনীতি। এটা আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে। হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজ ছাড়ার অনুমোদন ইরানের। চুক্তি ছাড়াই যুদ্ধ বন্ধের আভাস দিলেন ট্রাম্প। তেহরান ও লেবাননে যৌথ বাহিনীর ব্যাপক হামলা। আপনি ম্যাডামের কাছে গেলে ম্যাডাম আপনি সব পুরাতন সফটওয়্যার তো দেখে বলতে পারবেন। অবসর ভাতা পেতে চক্কর কাটছেন বেসরকারি শিক্ষক কর্মচারীরা। অপেক্ষমান ৭৫,০০০-এর বেশি আবেদন। বর্তমানে আমার খুব কষ্ট বাবা, চালের বাড়িতে, খাবার বাড়িতে। কোনো লোক অবসরে যাই টাকা সে খাই যেতে পারে না। আমার আব্বা 2021 সালে মারা গেছে, সেই অবসরের টাকা নেওয়ার জন্য আমি আইসে। তো মারা গেছে কবরে, তার সন্তানরা তার স্ত্রী এখনো টাকা পায়নি। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। 2009 থেকে 2023 সালের মধ্যে $234 বিলিয়ন মার্কিন অর্থ পাচার হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাচারকৃত অর্থ ফেরত আনতে আইনি প্রক্রিয়া চলমান উল্লেখ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সেসব অর্থ দেশের জন্য ব্যয় করা বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এছাড়া ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের মতো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির শঙ্কা নেই বলেই সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশ্নোত্তর পর্বে তিনি জানিয়েছেন, দুর্নীতির টুঁটি চেপে ধরে দেশের অর্থ কিভাবে জনস্বার্থে ব্যবহার করা যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। সরকার প্রধান হয়ে প্রথমবারের মতো সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের ৬ষ্ঠ দিনে এই পর্বে প্রথম প্রশ্নটি গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট ২ থেকে নির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমে অগ্রগতি নিয়ে করা প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি তাদের প্রতিনিধিত্ব করাও প্রধানমন্ত্রীর দায়িত্ব। জানান, পয়লা বৈশাখের দিন 10 জেলায় প্রায় 22,000 কৃষকের হাতে পাইলট প্রজেক্টের আওতায় কৃষক কার্ড তুলে দেওয়া হবে। এছাড়া ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচির মতো নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে মাননীয় স্পিকার। ইনশাআল্লাহ 3 থেকে 5 বছরের মধ্যে আপনি যে পরিবর্তনটি দেখবেন, যারা প্রান্তিক গোষ্ঠীর মানুষ তাদের জীবনযাত্রার মান ইনশাআল্লাহ অনেক উন্নত হবে। প্রধানমন্ত্রীর কাছে বিরোধী দলীয় সংসদ সদস্য আক্তার হোসেনের প্রশ্ন ছিল, এসব কার্ড বাস্তবায়নে সরকারের বাজেট বরাদ্দ কেমন হবে এবং তা মূল্যস্ফীতির শঙ্কা বাড়াবে কিনা। সরকারের কাছে যে হিসাব আছে তাতে প্রায় 2,75,00,000 কাছাকাছি কৃষক আছে, প্লাস মাইনাস। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে চেষ্টা করব, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য। একবারে সবাইকে দিচ্ছে না, পৃথিবীর কোনো দেশের পক্ষে একবারে সেটি সম্ভব না করা। সেই জন্য প্রতি বছরই আমরা বাজেটের স্যাংশন বাড়াবো, প্রতি বছরই বাজেটে আমরা টাকা অ্যালোকেট করব। এভাবে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এগোবো। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজেই মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি
এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতি দিয়ে তারা খরচ করবেন। প্রশ্নোত্তর পর্বে অন্তর্বর্তী সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদকে জানান, পতিত আওয়ামী লীগ শাসনামলে বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। অর্থ পাচারের গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে, সেই দেশগুলো হলো ইউএসএ, ইউকে, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইউএই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মানসপের প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। প্রধানমন্ত্রী জানান, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তাঁর সরকার। এজন্য বাংলাদেশ ব্যাংক গভর্নরের সভাপতিত্বে আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত এবং অগ্রাধিকার প্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়ার অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ভুটানের বিনিয়োগকারীদের জন্য কুড়িগ্রামে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে দুদেশের মধ্যে যোগাযোগ শুরু হয়েছে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার দেশের প্রচলিত আইন মেনে কাজ করতে চায়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ আদেশের বিষয়ে বিরোধী দলকে অবমূল্যায়ন ও মূল নোটিশ ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সংসদের সভাকক্ষে বৈঠকে বসেন বিরোধী দলের সংসদ সদস্যরা। এর আগে সংসদ অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের প্রশ্নে সংসদে দীর্ঘক্ষণ আলোচনা চললেও বিষয়টি নিষ্পত্তি হয়নি বলে স্পিকারকে জানান ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ আদেশ বাস্তবায়নে আলোচনায় গতকাল আইনমন্ত্রী তাকে মিসকোট করেছেন বলে এ বিষয়ে সিদ্ধান্ত জানতে চান জামায়াত আমির। স্পিকার বলেন, যে বিষয়ে আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে তেমন কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করার বিধান নেই। তারপরও বিরোধী দলের সম্মানার্থে মুলতবি প্রস্তাব গ্রহণ করেছিলেন ডেপুটি স্পিকার। পরে একই বিষয়ে সরকার সমর্থকদের আনা আরেকটি নোটিশের উপর আলোচনায় বক্তব্য উপস্থাপনের কথা জানান স্পিকার হাফেজ উদ্দিন আহমদ। বিরোধী দলের নেতা বলেন, মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য আরেকটি নোটিশ আনা হয়েছে, আর তাই বিরোধী দলকে অবমূল্যায়ন ও আরেকটি নোটিশ আনার প্রতিবাদে ওয়াকআউট করেন বিরোধী সংসদ সদস্যরা। আয়নাগর নামক কুখ্যাত ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছিল। তার একটা প্রোটোটাইপ জুলাই মিউজিয়ামে স্থান পেয়েছে। সেখানে গেলে ওটা দেখা যাবে। আয়নাগরে যারা ছিলেন তারা ভিজিট করে সাক্ষী দিয়েছেন যে ওরকমই তারা ছিলেন। আনথিঙ্কেবল, ভাবা যায় না। কবরের মতো একটা জায়গায় বের হওয়ার কোনো উপায় নেই, আলো বাতাস নেই। দিন রাত, সপ্তাহ, মাস, বৎসর গড়িয়ে কেউ 8.5-9 বৎসর পর্যন্ত ওখানে থাকতে বাধ্য করা হয়েছে। এবং তাদের আপনজনরা জানতেন না যে তারা জীবিত না মৃত, তারা কোথায় আছে। এই সংস্কৃতির জন্ম হয়েছে সংবিধানের দোহাই দিয়ে। এই জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল সাংবিধানিক বা সংবিধানের যে কাঠামোগুলো এই ফ্যাসিবাদকে সমর্থন দিয়েছে, সুযোগ তৈরি করে দিয়েছে ব্যবহার করা, তার একটা বড় ধরনের সংস্কার সাধন করা। যখন সংস্কার কমিশন গঠন করা হলো কনসেনসাসের জন্য, তখন এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন। আমরা ছোট বড় বলে কাউকে দেখি না, আমরা বলবো সম্মানের সাথে গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল। সেখানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সেখানে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার লাইভ কাস্ট আপনারাই করেছেন। মিডিয়ার সুবাদে সারা দেশবাসী এগুলো জানতে পেরেছে। সংসদ ভবনে ছিলাম। ওয়াকআউটের পর বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান ব্রিফ করছেন, সরাসরি শুনছিলেন আপনারা।
জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়নে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন আনতে কমিটি গঠন হবে শিগগিরই। এটি সংবিধান সংশোধন কমিটি হিসেবে উল্লেখ করছে সরকারি দল। এখানে আপত্তি বিরোধী দলের। তারা বলছেন সংশোধন খুব ছোট বিষয়, তাই কমিটি হতে হবে সংবিধান সংস্কারের, যেখানে থাকতে হবে সমান সংখ্যক সদস্য। চিফ হুইপ জানিয়েছেন 15 থেকে 20 জনের কমিটিতে সদস্য রাখা হবে আনুপাতিক হারে। বিশ্লেষকরা বলছেন সুযোগ নেই সংবিধান এবং সংসদের রীতির বাইরে যাওয়ার। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি। বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্ত হয় সংবিধান সংশোধনে সব দলের সদস্য নিয়ে গঠন হবে বিশেষ কমিটি। এই সিদ্ধান্তের আলোকে বিশেষ কমিটি গঠনের দিকে এগিয়ে যাচ্ছে কাজ। আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই, আনুপাতিক হারে যারা বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে স্বতন্ত্রের মধ্যে থেকেও আমরা 1 জনকে রাখতে চাই, রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। এখানেই বিষয়টির শেষ দেখছে না বিরোধী দলগুলো। সকালে জামায়াত এবং এনসিপির একাধিক এমপি অভিযোগ করেন সংশোধনের নামে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি এড়িয়ে যেতে চায় সরকারি দল। সংশোধন নয়, তারা চান সংস্কারে কমিটি। যদি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো কমিটি করা হয় সেটার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে সেটাকে দেখব, কিন্তু কোনো সংশোধনের যে কমিটি সেই জিনিসগুলোকে আমরা মনে করি একটা শুভঙ্করের ফাঁকি সেখানে রয়েছে এবং তার মধ্য দিয়ে আসলে তারা তাদের মতো করে তাদের দলীয় যে এজেন্ডা যেগুলো আছে আর কি সেগুলোকেই তারা বাস্তবায়নের দিকে তারা অগ্রসর হবে। সরকার যে প্রস্তাবটা দিয়েছে তারা সেখানে বলছে সংবিধান সংশোধন কমিটি। আমাদের বক্তব্য এখানে পরিষ্কার, সংবিধানকে যদি আমরা জুলাইয়ের সনদের আলোকে সাজাতে চাই সেখানে সংশোধন যথেষ্ট না, এখানে সংস্কার করতে হবে। সুতরাং সংশোধন কমিটি এই মুহূর্তে আমরা এটা নিয়ে অংশগ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। শুধু কমিটির নাম নয়, সদস্য সংখ্যার অনুপাত কি হবে তা নিয়েও মতদ্বৈততা আছে দুপক্ষের মধ্যে। যেহেতু এখানে 70% গণভোটের বিষয়টা জনরায় বাস্তবায়নের বিষয়, সেজন্য আমাদের বিরোধী দলীয় নেতা কাউন্টার প্রস্তাব দিয়েছেন এটাকে নিয়ে সংস্কার কমিটি হতে হবে এবং সেখানে সমান সংখ্যক অংশগ্রহণ থাকতে হবে, যাতে করে জনগণ যেটা চাচ্ছে এটা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়। আমাদের ধরেন 18 সদস্য বা 20 সদস্য বিশিষ্ট কমিটি হতে পারে বা 15 সদস্য হতে পারে, এটা অ্যাকচুয়ালি ফিক্স না। থাকবেন না এটা তো আবদার করাটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। ওনারা থাকবেন সেটাই আমরা প্রত্যাশা করি, আর ফাইনালি ওরা থাকবেনও আমি আশা করি তাই, কারণ সংবিধান সংশোধন ছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই। সরকারি ও বিরোধী দলের মতভেদের বিষয়টি নিয়ে কি ভাবছেন বিশ্লেষকরা? সিনিয়র আইনজীবী কাজী জাহেদ ইকবাল বলছেন কমিটি বা নাম যাই হোক মানতে হবে সংবিধান এবং সংসদীয় রীতি। সংসদ কার্যকর আছে এবং সংবিধান কার্যকর আছে এবং পরিবর্তনটা সংবিধানে আনা হবে, এটার সম্পূর্ণ এখতিয়ার জাতীয় সংসদের। সুতরাং জাতীয় সংসদ যখন সংবিধান পরিবর্তন করবেন, যে নামেই করুন ওরা, তখন কিন্তু ওই সাংবিধানিক কাঠামোর মধ্যেই এটা হবে এবং এটা রুলস অফ প্রসিডিওর যেভাবে আছে সে মাধ্যমেই হবে। সরকার এবং বিরোধী দল উভয় পক্ষই বলছে তারা জুলাই সনদ মানেন এবং তা বাস্তবায়নে নিজেদের দিক থেকে সক্রিয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। 53 বছর পর চাঁদে যাচ্ছে মানুষ। 4 মহাকাশচারীকে নিয়ে আজ রাতে উড়াল দেবে আর্টেমিস 2। মিশনের সব প্রস্তুতি শেষে চূড়ান্ত উড়ানের অপেক্ষা, আর পুরো অভিযানটি সরাসরি সম্প্রচার করবে নাসা। বিপুল বাজেটের এই মিশনের লক্ষ্য কি, এ নিয়ে একটি প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। আমরা পরের খবরে যাচ্ছি। আগামী 5 এপ্রিল রোববার থেকে হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা এই টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে হামের টিকা কার্যক্রম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেছেন, টিকা কার্যক্রমের সাথে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের কিছু সিদ্ধান্তে টিকা কেনায় সময়ক্ষেপণ হয়েছে। এতে টিকার মজুদ ফুরিয়েছে, যার প্রভাব পড়েছে হাম ছড়ানোর ক্ষেত্রে।
এরই মধ্যে হামে 40 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা 1000-এর কাছাকাছি। এ অবস্থায় হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আগামী 5 এপ্রিল রবিবার থেকে। এর আগে সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠানো হচ্ছে হাম আক্রান্ত এলাকাগুলোতে। এজন্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে 2,19,00,000 টিকা। ইমার্জেন্সি মানে ভ্যাকসিনেশন কাজ আমরা আগামী রবিবার থেকে শুরু করব এবং আমরা সমস্ত ছুটি ফিল্ড লেভেলের স্টাফদের আগামীকাল থেকে আমরা প্রত্যাহার করে নিলাম। যেই জায়গাগুলি আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড উপজেলা, ইউনিসেফ হ্যাজ গট দ্যাট লিস্ট। ওই লিস্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা উপজেলায় আমরা ভ্যাকসিন পাঠিয়ে দেব। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বেবিদের আমরা কভার করে নিব। একটা ডোজ করে আমরা দিয়ে যাব। স্বাস্থ্য খাতের নীতি নির্ধারকরা বলছেন, সরকার টিকা সংকট নিয়ে যাত্রা শুরু করলেও দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে শুরু করেছে হামের ক্যাম্পেইন। হাম ছড়ানোর সাথে সাথে নিয়েছে পদক্ষেপ। এক্ষেত্রে আতঙ্ক না ছড়ানোর আহ্বান তাদের। যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে। বাংলাদেশের ইতিহাসে স্বল্পতম সময়ের মধ্যে একটা ন্যাশনাল এমার্জেন্সি ভ্যাকসিন ক্যাম্পেইন আমরা করতে যাচ্ছি এই রোববার থেকে। প্যানিক হওয়ার কিছু নাই। আপনারা দয়া করে পজিটিভ নিউজ করবেন, মানুষকে টিকা কেন্দ্রে আসতে উৎসাহিত করবেন। ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী 2018 সাল থেকে টিকা কার্যক্রম বন্ধ কয়েকদিন আগে দেয়া তার এই বক্তব্য থেকে সরে আসেন। 2020 ডিসেম্বর থেকে জানুয়ারি 21 পর্যন্ত 1 মাসের একটা ক্যাম্পিং মিজেল রিভেলার হয়েছিল, বাট এইটা কতটুকু সাকসেসফুল হয়েছে এটা আপনারা বিবেচনা করবেন। আমি অতীতের সমালোচনা করতে চাই না, তবে এটুকু বলবো যে আমাদের টোটাল জেনারেশনটা তখনকার কাভার করতে পারেনি। অসম্পূর্ণ অবস্থায় এটাকে আমাদের ধারণা শেষ করেছে। তবে এবারে টিকা কার্যক্রম প্রয়োজন অনুযায়ী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জের এক কারখানায় তৈরি হচ্ছে ভারতের 5টি কোম্পানির ওষুধ, কিন্তু সবই নকল। কোনোটি বন্ধ্যাত্ব চিকিৎসার, কোনোটি আবার শিশুদের জন্য। খোদ আমদানিকারক প্রতিষ্ঠানই আসল ওষুধের সাথে এসব নকল ওষুধ সরবরাহ করে আসছে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে। বুধবার এই কারখানায় অভিযান চালিয়েছে র্যাব। কেরানীগঞ্জের একটি আবাসিক এলাকা, চারপাশে জনবসতি হলেও 2টি বাসায় আছে কারখানা। এই ওষুধের নাম পিসোটপ, বন্ধ্যাত্ব চিকিৎসায় ব্যবহার হয়। প্রতিটি ট্যাবলেটের বাজার মূল্য 77 টাকা। মোড়কে লেখা ভারতীয় কোম্পানি ওরিয়ন লাইফ সায়েন্স বানিয়েছে এটি, অথচ তৈরি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জে। একই কোম্পানির আরও কয়েকটি ওষুধ বানানো হয় এখানেই। কোথা থেকে আনে, কিভাবে আনে, ওসব বিষয় আমরা জানি না। আমাদের এনে দেয়, আমরা কর্মচারী বাস ক্রিম বানাইতাম, আমরা আইনা দিতাম, আমরা বানাই দিতাম খালি শুধু। আরেকটি কক্ষে বানানো হয় শিশুদের কয়েক ধরনের মাল্টিভিটামিন। এগুলোর প্রতিটি সিরাপের মূল্য 300 থেকে 500 টাকা। নাম ভিন্ন হলেও সব সিরাপ বানানো হয় একই উপাদানে। আপনারা এই বাড়ি কিভাবে ভাড়া দিলেন? আপনার চোখের সামনে তো প্রতিদিন তারা এগুলো বানায়, আপনি কেন বাধা দেননি? আপনি নিশ্চয়ই এখান থেকে সুবিধা নিয়েছেন। বানায় ভাইয়া, শুধু সাবান বানাইতে দেখছি, কিন্তু এখানে তো বিদেশি বিভিন্ন ওষুধ নকল বানায়। আজকে দেখছি প্রথম ভাইয়া। ওষুধ ছাড়াও এখানে তৈরি হয় যুক্তরাষ্ট্রের ট্রিলাস্টিন ক্রিম, যার প্রতিটির মূল্য 6000 টাকা। বাদ যায়নি ভারতীয় মেডিকেটেড শ্যাম্পুও। পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কসমেটিকও তৈরি হয় এখানে। কারখানার কর্মীরা জানিয়েছেন, আমদানিকারক প্রতিষ্ঠানের হয়ে তারা এসব ওষুধ ও কসমেটিক বানিয়ে আসছিলেন। আমরা বানাই না, উনি আমাদের ট্যাবলেটটা দিত। আর যে প্যাকেটিং যেটা ছিল, যেমন আপনার যে এটা যে প্যাকেটিংটা, এই প্রোডাক্টটা আমরা এখানে ঢুকে যে 4 কিলো আপনার প্রেস করে যেটা, এটা হ্যাঁ আমরা এইভাবে প্রেস করতাম। এগুলো বিক্রি আপনার বিভিন্ন ফার্মেসিতে। কি বলে বিক্রি হয়? এটা যে ওনারা বিক্রি করে ওনাদের প্রোডাক্ট যেগুলো ওই সব করে আমদানিকারকের, অর্থাৎ বিদেশি বলে সব বিক্রি হয়। জি। অভিযানে কারখানার মালিককে আটক করতে পারেনি র্যাব। 3 মাস আগেই তার আরেকটি কারখানা সিলগালা করা হয়েছিল। ধরা ছোঁয়ার বাইরে আমদানিকারক প্রতিষ্ঠানও। এটা নিয়ে আমরা আমাদের গোয়েন্দা বিভাগ কাজ করবে এবং আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর আছে, তারাও কাজ করবে। আমরাও নিয়মিত মামলার ব্যবস্থা করছি আর কি। ইম্পোর্টারের আমরা শুধুমাত্র তথ্য পেয়েছি তার সম্পর্কে, আর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর আমরা বিস্তারিত বলবো। পরে কারখানার যন্ত্রপাতি ও সব নকল ওষুধ জব্দ করে র্যাব। রাজধানী ঢাকার আশপাশের এলাকা, বিশেষ করে কেরানীগঞ্জ, সাভার কিংবা পুরান ঢাকায় অসংখ্য নকল ওষুধ এবং কসমেটিকের কারখানা আছে। এই কারখানায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এসব ওষুধ যিনি আমদানি করতেন সেই আমদানিকারক প্রতিষ্ঠান নকল বানিয়ে সেই নকল ওষুধগুলো আসল ওষুধের সাথে মিশিয়ে সরবরাহ করতেন বিভিন্ন ফার্মেসিতে।
আর সেসব নকল ওষুধ নির্দ্বিধায় অবচেতন মনে প্রতিদিন কিনছেন রোগীরা, ক্রেতারা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী জুড়ে জ্বালানি সংকটে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অক্টেন মিলছে না। নিয়মিত জ্বালানি তেল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। মাইকিং করে ক্ষমা চেয়েও পরিস্থিতি সামাল দিতে পারছেন না পাম্প সংশ্লিষ্টরা। তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় পাম্পগুলোতে বাইক ও গাড়ির দীর্ঘ সারি। জ্বালানির দাম বাড়ার শঙ্কা বা অবৈধ মজুতদারির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেই অনেকে ধারণা করছেন। আর পাম্পগুলোতে তেল নিতে এসে চালকদের দীর্ঘ সময় নষ্ট হচ্ছে, যা কর্মব্যস্ত দিনগুলোতে বিশেষ ভোগান্তি সৃষ্টি করেছে। প্রশাসনের অভিযানে আজও মিলেছে জ্বালানি তেলের অবৈধ মজুদের সন্ধান। দুপুরে চট্টগ্রামে ওয়াসা এলাকায় একটি পেট্রোল পাম্পে ঝটিকা অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বিএসটিআই। সেখানে প্রদর্শিত তালিকা অনুযায়ী পেট্রোল, অকটেন, ডিজেলের মজুদ এবং সরবরাহের পরিমাণ যাচাই করেন তারা। ফরিদপুরে একটি দোকানে অবৈধভাবে 245 লিটার পেট্রোল মজুত রাখা এবং অতিরিক্ত মূল্যে বিক্রির প্রমাণ পাওয়ায় দোকানিকে অর্থদণ্ড দেয় জেলা প্রশাসন। সিরাজগঞ্জে পৃথক দুটি অভিযানে অবৈধভাবে মজুতকৃত 2100 লিটার ডিজেল উদ্ধার করে জেলা পুলিশ। এছাড়া নাটোরে অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে সরকার। তবে বিকল্প বাজার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, এর সাথে ভঙ্গুর অর্থনীতি ও জনগণের কাছে দেওয়া ইশতেহার রক্ষার ত্রিমুখী চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। সংকট মোকাবেলায় আগামীর বাজেট করা হবে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব, তবে গুরুত্ব পাবে নারী, শিশু সহ প্রান্তিক মানুষদের স্বার্থ। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি এখন পরিচিত দৃশ্য। একদিকে সরকারের পর্যাপ্ত মজুদের তথ্য, অন্যদিকে পেট্রোল, অকটেনের জন্য সার্বক্ষণিক হাহাকার। আসন্ন বাজেট সহ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সকালে এনবিআর চেয়ারম্যান ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে জ্বালানি তেল নিয়ে কথা বলেন মন্ত্রী। জানান, বিকল্প বাজার থেকে তেল সংগ্রহের চেষ্টা চলছে। বিশ্ব পরিস্থিতির কারণে বেশি দামে তেল কিনতে বাধ্য হচ্ছে সরকারও। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে। আলাপ করেছি এতক্ষণ ধরে কিভাবে রিসোর্স মোবিলাইজেশনের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারি। অর্থমন্ত্রী আরও জানান, ইশতেহারে দেওয়া জনকল্যাণমূলক নানা প্রকল্পের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তবে এজন্য টাকা ছাপানো বা ঋণ নয়, বরং আগামীর বাজেট বিনিয়োগ ও ব্যবসা বান্ধব করতে চায় সরকার। ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। বিনিয়োগ বাড়াতে এবং নতুন আকৃষ্ট করতে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো আরও জোরদারের কাজ চলছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে বাংলাদেশের বিবৃতিতে নিন্দা না থাকায় হতাশ ইরান। ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন, কিছু সীমাবদ্ধতা থাকলেও নির্মমতার বিরোধিতা করতে পারে বাংলাদেশ। তবে সরকারকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি দূতাবাস। জানান, হরমুজ প্রণালীতে থাকা বাংলাদেশি 6 জাহাজ ছাড়ার ব্যাপারে অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা কাউন্সিল। রাষ্ট্রদূত বলছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় তারা শোকাহত। তার দাবি, সেসব দেশে মার্কিন ঘাঁটি থাকায় ইরান হামলা করেছে। 3 সপ্তাহের হিসাব শেষ। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু হয়েছে মাস গণনা। এরই মধ্যে যুদ্ধে বেসামরিক নাগরিক, নারী ও শিশুসহ মারা গেছে প্রায় 2000 ইরানি। দেশটিতে চলমান যুদ্ধে দুঃখ প্রকাশ করে তা বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ঢাকা। আমাদের প্রত্যাশা হলো এটা যে একটা দেশ যখন অবৈধভাবে জাতিসংঘের সনদের লঙ্ঘন করে আরেকটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছে, অন্য দেশগুলো জাতিসংঘ সনদ অনুযায়ী এই আগ্রাসনের নিন্দা করবে। আমরা শুধু চাই যে এই আমেরিকা এবং ইসরায়েল যে আগ্রাসনটা চালিয়েছে সেই আগ্রাসনটার নিন্দা করা হোক। এর বাইরে আমাদের কোনো প্রত্যাশা নেই।
যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইরান। বুধবার পর্যন্ত সেসব দেশে থাকা অন্তত 7 বাংলাদেশি মারা গেছেন হামলায়। দুঃখ প্রকাশ করলেও বিদেশি নাগরিকের প্রাণহানির দায় নিতে নারাজ ইরান। যারা যে সমস্ত মুসলমান আপনি বললেন যে অনেকেই মারা যাচ্ছেন, এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত ব্যথিত, কিন্তু আসলে এটার দায়িত্ব সেই সমস্ত আরব দেশের যে দেশগুলো মার্কিন ঘাঁটি তারা সেখানে স্থাপন করার অনুমতি দিয়েছে। যুদ্ধে কৌশলগত অবস্থান পাকাপোক্ত করতে শুরুতেই হরমুজ প্রণালী বন্ধ করে তেহরান। বাংলাদেশ সহ 6টি দেশের জাহাজের অনাপত্তি দিয়েছিল দেশটি। বাংলাদেশের 6 জাহাজ সেখানে থাকলেও ছাড়া পায়নি এখনো। রাষ্ট্রদূত জানালেন আনুষ্ঠানিকতা শেষের পথে। জাহাজের পূর্ণাঙ্গ যে স্পেসিফিকেশন এগুলো আমরা গত সপ্তাহে আমাদের হাতে পেয়েছি। এটা আমরা তেহরানে পাঠিয়েছি এবং এটা নিয়ে কাজ চলছে এবং বাংলাদেশের এই জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহায়তা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকার কঠোর সমালোচনা করেন রাষ্ট্রদূত। বলেন আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে ইরান। তার আশা বাংলাদেশে চলমান জ্বালানি সংকট দ্রুতই সমাধান হবে। এখানে যে জ্বালানির যে কিছু সমস্যা, আমরা এগুলোর সচিত্র রিপোর্ট আমরা তেহরানে দিয়েছি, বলেছি যে আমাদের এখানকার ভাই আমাদের বন্ধুরা সমস্যায় আছে, তাদের জন্য কোনো ধরনের সমস্যা না হয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ইরানে চালানো রাতভর অভিযানে মসজিদ, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। জবাবে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে আইআরজিসি। ইরানি মিসাইলের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে তেল আবিব। যৌথ বাহিনীর বিবৃতিতে জানা যায়, মঙ্গলবার রাতভর অভিযানে হামলা করা হয় বিভিন্ন শিল্পকেন্দ্রগুলোকে, যার মধ্যে অন্যতম বুশেহর শহরের বিভিন্ন কারখানা। ইরানের পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এবং এ সময় এক অন্তঃসত্ত্বা নারী সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের পাশাপাশি সৌদি আরব, বাহরাইন সহ বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান। কুয়েতের বিমানবন্দরে ফুয়েল ট্যাঙ্কে এবং কাতার উপকূল লক্ষ্য করে মিসাইল ছুড়ে আইআরজিসি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, পরিকল্পিতভাবেই ধ্বংস করা হচ্ছে ইরানকে। ইরান যুদ্ধ থেকে আবারও পিছু হটার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তি করুক আর না করুক, সমঝোতা ছাড়াই যুদ্ধ বন্ধ করতে পারে ওয়াশিংটন, এমন মন্তব্য করেছেন ট্রাম্প। জানিয়েছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে চলেছে ইরান অভিযান। যুদ্ধের শেষ রেখা দেখা যাচ্ছে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। হোয়াইট হাউস জানিয়েছে আজই এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট। 28 ফেব্রুয়ারি ইরানে অভিযান শুরুর পর বেশ কয়েকবারই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন অভিযান দীর্ঘায়িত না করার পরিকল্পনাও। মুখে চাপের কথা স্বীকার না করলেও সময়ে সময়ে ট্রাম্পের অভিব্যক্তিতে চিন্তার ভাঁজ নজরে এসেছে। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালী বন্ধ রেখেই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বললেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে যাচ্ছে ইরানে চলমান সামরিক অভিযান। এক্ষেত্রে ইরানের চুক্তিতে আসার প্রয়োজন নেই বলেও জানান তিনি। আমার মনে হয় 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই আমরা ইরান ছাড়ব। আমাদের সামরিক অভিযানের প্রধান লক্ষ্য ছিল ইরানের পরমাণু অস্ত্রধারী হওয়ার তৎপরতা ঠেকানো। সেই লক্ষ্য পূরণ হয়েছে। আমরা কাজটা শেষ করছি। হয়তো আর 2 সপ্তাহ বা তার চেয়ে 2-1 দিন বেশি সময় লাগতে পারে। শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে এমন বার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুদ্ধের শেষ দেখতে পাচ্ছে যুক্তরাষ্ট্র। আমরা যুদ্ধের শেষ রেখা দেখতে পাচ্ছি। এটি আজই নয়, কালও নয়, তবে সেই সময় ঘনিয়ে আসছে। আমরা আমাদের প্রতিটি লক্ষ্যের পথে ভালোভাবে এগিয়ে চলেছি এবং নির্ধারিত সময়ের আগেই রয়েছি। এদিকে ইরান ইস্যুতে বড় কোনো ঘোষণা আসতে পারে আজ, জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার স্থানীয় সময় রাত 9টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনিক রহমান, যমুনা নিউজ। রাজধানীর ফার্মগেট, গুলিস্তান সহ গুরুত্বপূর্ণ এলাকার সড়কে ফুটপাতের
অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সকালে মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে নিয়ে শুরু হয় অভিযান এবং যা 5 এপ্রিল পর্যন্ত চলবে। অভিযান চলাকালে বহু অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই সটকে পড়েন। এ সময় কয়েকজনকে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানাও করা হয়। ডিএমপি বলছে দোকানীদের সতর্ক করা হচ্ছে, সরে না গেলে কঠোর হবেন। রাজধানীর কারণ বাজার থেকে পান্থপথ সড়কের জায়গা জুড়ে শত শত দোকান, তবে নেই বেচাকেনা। সব গুটিয়ে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন দোকানিরা। আগেই সবার কাছে খবর চলে গেছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে হবে অভিযান। একই অবস্থা রাজধানীর ফার্মগেট, গ্রিন রোড সহ আশপাশের বিভিন্ন এলাকার। উচ্ছেদ অভিযানের খবর পেয়ে বুধবার তারা দোকান চালু করেননি। অভিযোগ আছে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের টাকা দিয়ে ফুটপাতে ব্যবসা করে আসছেন তারা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না বেশিরভাগ দোকানি। এই বিষয়ে আমরা কিছু জানি না, আমাদের কাছে কোনো মেসেজ নেই। না এরকম কোনো কিছু না। আমরা প্রতি বছরই ঈদের পর খুলতে বলতে আমরা 2-3 সপ্তাহ আমাদের সময় লেগে যায়। মগবাজার ও কাকলি সড়কে অভিযান চলাকালে অস্থায়ী দোকানপাট ভেঙে ফেলা হয়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কেউ কেউ। এ সময় কয়েকজনকে দেয়া হয় অর্থদণ্ড। এই যে দোকান আছে সে দেখেন তার ফ্রিজটাকে বাইরে দিয়েছে, আবার এসে আমরা এই জায়গায় একটা সেল পেলাম রোডের মধ্যে। এগুলো উচ্ছেদ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে তোলা অবৈধ রেস্টুরেন্ট এবং স্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদেও কাজ করছে আভিযানিক দল। এখনই কঠোর অবস্থানে না যাওয়ার ইঙ্গিত পুলিশের, সুযোগ দিতে চান সরে যাওয়ার। আমরা এর আগেও গণবিজ্ঞপ্তি দিয়ে অ্যাওয়ারনেস তৈরি করেছি, তাদেরকে নোটিশ দিয়েছি। আজকে আমরা খুব সফটলি অভিযানটা পরিচালনা করছি। যারা একদম ইচ্ছাকৃতভাবে আইন অমান্য করে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার জন্য যারা মানসিকতা প্রদর্শন করছেন, তাদেরকে আমাদের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় আইন অনুযায়ী তাদেরকে হয়তো জরিমানা অথবা তাদের মালামাল সিজ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন জীবিকার তাগিদেই ফুটপাতে বসেছিলেন। যুগ যুগ ধরে এভাবে ব্যবসা করে আসছেন তারা। আমরা তো আর কারো ক্ষতি করতেছি না, কোনো সমস্যা হইতেছে না। যেটা মানুষের চলাচলের পথ যেটা, ওটা তো ঠিকই আছে। দোকানদার যারা আছে রাস্তায় তারা কিন্তু এখানে লাত্তি দিলে ওখানে যায়, ওখানে লাত্তি দিলে এখানে যায়। আমার আপনার দোকান, আমাদের বিবি আছে, বাচ্চা ছেলে মেয়ে সব আছে, আমরা এখানে কোথায় যাবো? কোন যারা দোকানদার আছেন তারা দোকান সরায় নেন। উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ফুটপাতের কিছু দোকানদার। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তাই এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কুরবানি ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাদানী অ্যাভিনিউর সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে কথা বলেন মন্ত্রী। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। এই কর্মসূচির আওতায় 35 লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সেই ধারাবাহিকতায় পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে হতে মাদানী এভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। গাছ সে অবারিতভাবে আপনার পাশে থেকে আপনাকে বাঁচিয়ে রাখছে। বাংলাদেশকে বাসযোগ্য করে তুলতেই এই বৃক্ষরোপণ কর্মসূচি বলে জানান সড়ক ও সেতু মন্ত্রী। প্রধানমন্ত্রী এই ব্যাপারে ভেরি কনসার্ন। তিনি যে কোনো মূল্যে এই 5 কোটি গাছ এবছরে এবং 5 বছরে 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই। তার একটা গুরু দায়িত্ব পড়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের উপর। আমরা দৃশ্যমান করতে চাই, গাছ যেমন লাগাতে চাই তার চেয়ে বেশি মনোযোগী হতে চাই গাছকে বাঁচিয়ে রাখার জন্য। মন্ত্রী জানান ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে, তবে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবারের অভিজ্ঞতা কাজে লাগানো হবে। বলেন উত্তরাঞ্চলের যোগাযোগ উন্নয়নে আরও একটি যমুনা সেতু করার পরিকল্পনা করছে সরকার। ওয়েল ফিটনেস আছে, সেই গাড়ি হঠাৎ করে স্টার্ট নিচ্ছেন, এরকম হয়। ওইটা আমাদের সেতুর সংকীর্ণতার কারণে মাত্র আমাদের ওই চ্যালেঞ্জটা হয়েছে। সেতুটা আরেকটা করার প্রয়োজনও দেখা দিয়েছে। 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে আর 1 কোটি কোরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। ট্রাকে প্রচুর গরু বহন হবে, আসবে, সেটা আরো বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি। রেলমন্ত্রী জানান একটি ডেমো ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে, তবে সেটি কাজ না করলে প্রকল্প নেওয়া হবে না। এজন্য অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করবে না সরকার। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। অবসরে যাওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ভাতার টাকা পেতে
ভোগান্তি যেন নির্মম নিয়তি। অপেক্ষা এত দীর্ঘ যে নিজের শ্রম ঘামে অর্জিত টাকা হাতে না পেয়েই মারা যান 15% শিক্ষক কর্মচারী, যাদের অধিকাংশই শেষ জীবন কাটান ঋণ, রোগ, হতাশায়। মহান পেশার শিক্ষকদের পাওনা অর্থ দিতে রাষ্ট্রের এমন কদর্য রূপ শেষ হবে কবে, সেই প্রশ্ন স্বজনদের। সহকর্মী আল আমিন হক অহনের প্রতিবেদনে বিস্তারিত। 2021 সালে মারা গেছে, সেই অবসরের টাকা নেওয়ার জন্য আমি আইছি। এই অফিসে আগেও 2 বার আইছি। সে তো মারা গেছে কবরে, তার সন্তানরাও তার স্ত্রী এখনো টাকা পায়নি। চিকিৎসার অভাবে সে চিকিৎসা হয়েছে, কিন্তু সে টাকাটা খরচ করতে পারে না এখানে। এমন আক্ষেপ আর অপেক্ষা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সব কক্ষেই। এই অপেক্ষা আছে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টেও। 5 বছরে ঘোরাফেরা করতেছে, কিন্তু আইন অনুসারে, আদেশ অনুসারে, অর্ডার অনুসারে আমাদের কিন্তু সেটা কার্যকর ভূমিকা নেই। এই যেমন মাহফুজা বেগম আজীবন চেয়েছেন স্বামীর অর্জিত টাকায় শেষ জীবনে ভালো কাটবে দুজনার, কিন্তু অপেক্ষায় থেকে চলে গেছেন তার স্বামী। এখন সেই পাওনা টাকা পেতে যেন যুদ্ধ করতে হচ্ছে তাকে। বর্তমানে আমার খুব কষ্ট বাবা, চালার বাড়ি না, খাবার বাড়ি না। অবসর বোর্ডের প্রশাসন ও মূল্যায়ন বিভাগের উপপরিচালক অধ্যাপক নাহিদা চৌধুরী এসব মৃত্যু শিক্ষক কর্মচারীদের একটি আলাদা হিসেব রাখছেন। দিন দিন লম্বা হচ্ছে সেই খাতা। জীবিত ছিল 197, মৃত ছিল 55। আচ্ছা, ফেব্রুয়ারিতে 251 ছিল, জীবিত ছিল 209 জন, মৃত ছিল 42 জন। আগে ভাগে অর্থ পাইয়ে দিতে দালালদের দৌরাত্ম্য কিছুটা কমলেও কমেনি ভোগান্তি। ঘুরতে হচ্ছে এক কক্ষ থেকে আরেক কক্ষে। আপনি ম্যাডামের কাছে গেলে ম্যাডাম আপনার পুরাতন সফটওয়্যারটা দেখে বলতে পারবে। এটা তো এদের অফিসের একটা রসম। কোনো লোক অবসরে যায় টাকা সে খাই যেতে পারে না। তাতে হয়তো আশ্বাস মিলছে, কিন্তু মিলছে না সমাধান। ঈদের পরে নাকি একটা মিটিং হবে, এরপরে একটা সিদ্ধান্ত নিব ওকে টাকা দেওয়ার। তারপর বলতেছে যে দরখাস্তটা দিয়ে যান আমাদের কাছে, আরো সময় লাগবে এটা পাইতে। কারো কারো অভিযোগ ইচ্ছা করেই এমন ভোগান্তি তৈরি করে রেখেছে প্রতিষ্ঠান দুটি। যদি ইচ্ছা করে নাই হয়, তাহলে আমাকে ত্রুটিটা আমার শুরুতেই ভ্যানিশ করতো। 1 বছর পর আসতে বলবেন, 1 বছর পর আসতে বলছেন। জি, শুধু অবসর বোর্ডে অপেক্ষমান 1.25 লাখ শিক্ষক কর্মচারীদের আবেদন। সবাইকে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই বোর্ডটির। চলতি 2025-26 অর্থ বছরের আয় থেকে অবসর ভাতা পরিশোধের পর ঘাটতি দাঁড়াবে 7,000 কোটি টাকারও বেশি। এখন 22 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কাজ চলতেছে। আর মৃতের কথা যেটা বলি, মৃতটা আরো বেশি বেদনাদায়ক। যে একটা ফ্যামিলি যখন, পরিবারের অভিভাবক যখন মারা যায়, তার বিষয়টা আমরা একটু গত 16 মাসে আমরা কাউকে সিরিয়াল ব্রেক করে দিই নাই। শুধু মৃতের বিষয়টা আমরা একটু চিন্তা করতেছি। এদিকে 45,000 আবেদন আছে কল্যাণ ট্রাস্টে। চলতি বছর সেখানে ঘাটতির পরিমাণ হবে প্রায় 3,000 কোটি টাকা। দুই দিকেরই সমস্যা থাকে। এক হলো তাদের আবেদনের প্রসেসের সমস্যা থাকে, আর নিষ্পত্তির প্রক্রিয়া। জটটাকেই আমি মূলত দায়ী করবো, যেহেতু অনেকদিন তাদের পেমেন্ট দেওয়া হচ্ছে না, তাদের ওই জট থেকেই এই সব সমস্যাগুলো হয়। 2023 ও 24 সালে ভুয়া শিক্ষক তৈরি করে তহবিলের টাকা আত্মসাৎ করার নজির আছে অবসর সুবিধা বোর্ডের। এছাড়াও কর্মকর্তাদের যোগসাজশে এক একজনকে একাধিকবার অর্থ দেওয়ার ঘটনাও আছে। শিক্ষকদের দেয়া চাঁদার টাকা নির্দিষ্ট ব্যাংকে না রেখে কর্মকর্তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে 5,000 কোটি টাকা 9-6 ঘটনাও ঘটে অবসর সুবিধা বোর্ডে। তবে বর্তমান পরিচালক বলছেন, এখন আর এসবের সুযোগ নেই, হচ্ছে না 9-6। বরং প্রাসঙ্গিকভাবে আমি বলতে যে অনেকগুলো অনিয়ম ছিল, এখানে কোনো অনিয়ম করার সুযোগ নাই। সেটা এক সময় ছিল, এখন সেটা নেই। আমার দৃঢ় বিশ্বাস এখন নাই, এবং আমি চেষ্টা করছি। শিক্ষকদের কষ্টের টাকায় দুর্নীতি ও অনিয়ম যেন না হয়, তার জন্য 2002 সালের আইনে পরিবর্তন এনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও কর্মচারী অধ্যাদেশ 2026 জারি করেছে অন্তর্বর্তী সরকার। আপাতত সেই আলোকেই চলছে শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণের অর্থ দেয়া প্রতিষ্ঠান দুটি। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। গত বছরের 13 অক্টোবর ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের সিসি ক্যামেরা থেকে ফুটেজ গায়েব হওয়ার ঘটনা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আজ ব্রিফিংয়ে এমনটা জানালেন ট্রাইব্যুনালের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। একই সাথে জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই দিনের ফুটেজ উদ্ধার করা যায়নি। এর আগে প্রসিকিউটর গাজী MH তামিমের কক্ষে আসলে 6 লাশ পোড়ানোর মামলার এক আসামি আফজালুলের পরিবার
টাকার ব্যাগ নিয়ে যায় অভিযোগ করেন প্রসিকিউটর BM সুলতান। সেদিন আসলে কি ঘটেছিল তা জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, কিন্তু হার্ড ড্রাইভে সেদিনের ফুটেজটি তিনি খুঁজে পাননি। এদিন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ উদ্ধার করা হয়েছে বলে জানান তানভীর জোহা। হ্যাকারদের শনাক্ত করা গেলেও তাদের গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। প্রাথমিক অবস্থায় সেখানে আমরা জানতে পেরেছি যে সিস লকগুলোতে যে হার্ড ড্রাইভগুলো থাকার কথা ছিল, পুরনো নতুন কিছু হার্ড ড্রাইভ সংযোজিত বিযোজিত হয়েছে। এটা তদন্তাধীন বিষয়, তো এটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে অবহিত করেছি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি থেকে বাকি ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। বরিশালের ঘাটে অবস্থানরত একটি লঞ্চ ডুবে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান সকালে সদর উপজেলার চরমনা ইউনিয়নে এই নৌযানটি ডুবে যাওয়া MV মানিক 4 লঞ্চটি গতরাতে মুন্সিগঞ্জ থেকে চরমনার উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোরে সব যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল। ভাটার কারণে পানি কমে গেলে চরে আটকে যায় এবং ডুবে যায় লঞ্চটি। তবে ভেতরে কোনো যাত্রী বা অন্য কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। কিছু যাত্রীর মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অর্ধ শতাব্দীর বেশি সময় পর আবারও চন্দ্রাভিযানে যাচ্ছে মানুষ। নাসার বহুল প্রতীক্ষিত আর্টেমিস 2 মিশনের সব প্রস্তুতি চূড়ান্ত, চলছে কাউন্টডাউন। সবকিছু অনুকূলে থাকলে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত 2:24 দিকে রকেট উৎক্ষেপণ হতে পারে। 10 দিনের ঐতিহাসিক অভিযানে যাবেন 4 নভোচারী, প্রদক্ষিণ করবেন পৃথিবীর একমাত্র উপগ্রহের কক্ষপথ। আগের সব রেকর্ড ভেঙে পাড়ি দেবেন সবচেয়ে দূরবর্তী স্থানে। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাডে প্রস্তুত সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম SLS, যাতে চেপে মহাকাশে রওনা দেবে ওরিয়ন। 10 দিনের অভিযানের জন্য প্রস্তুত 4 নভোচারী। মিশনে থাকছেন 3 মার্কিনী রিড উইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। সবকিছু ঠিকঠাক থাকলে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড 39B থেকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা আমরা পরবর্তীতে আবারও এই প্রতিবেদনটি আপনাদের দেখাবো সংবাদের অন্যান্য অংশে। তবে এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।